এই সবুজের ঘন চাদর আর তার বুক চিরে এগিয়ে যাওয়া এই শান্ত রাস্তা, এই হলো আমাদের বাংলার অন্যতম সুন্দর এবং নিস্তব্ধ অভয়ারণ্য বাঁকুড়ার জয়পুর ফরেস্ট। আর এই জঙ্গলকেই ভালোভাবে অনুভব করার জন্য আমরা বেছে নিয়েছিলাম আমাদের স্টে হোটেল সোনার বাংলা জয়পুর ফরেস্ট। ঘড়িতে সময় এখন 7:40। এখন আমরা ডানলপে রওনা দিলাম জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। কলকাতা থেকে জয়পুর ফরেস্টের ডিস্টেন্স অ্যাপ্রক্স 130 কিলোমিটার। নিবেদিতা সেতু পার করে চলে আসলাম সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ টোলওয়েতে। এখানে টোল চার্জেস 45 রুপিস। আরেকটা জিনিস বলে রাখা ভালো, এখানে কিন্তু বাইক অ্যালাউড না। এরপরে আমরা এগিয়ে চললাম ডানকুনি টোল প্লাজার দিকে। আপনারা চাইলে ডানকুনি হাউসিং থেকে লেফট টার্ন নিয়ে ডানকুনি স্টেশনের ওপর দিয়ে আরামবাগ হয়ে চলে যেতে পারেন জয়পুর ফরেস্টে। আর যারা ট্রেনে আসতে চান তারা হাওড়া সাঁতরাগাছি বা শালিমার থেকে ট্রেন ধরে বিষ্ণুপুরে নেমে 7 থেকে 10 কিলোমিটার অটো বা টোটোয় গেলেই পৌঁছে যাবেন জয়পুর ফরেস্ট। অলমোস্ট 3.5 ঘন্টা ড্রাইভিং করার পর আমরা পৌঁছে গেলাম জয়পুর ফরেস্টে। শাল, শিমুল, পলাশে ঘেরা এই বিস্তীর্ণ জঙ্গল আর তার মাঝখান দিয়ে এগিয়ে চলা এই ঝকঝকে পিচের রাস্তা বহুদিন আগে থেকেই ভ্রমণ পিপাসু লোকেদের দৃষ্টি আকর্ষণ করেছে। জায়গাটি ইতিহাস ও প্রকৃতির এক দারুণ মিশ্রণ। একদিকে যেমন রয়েছে ঘন জঙ্গল ও বন্যপ্রাণীদের অবাধ বিচরণ, তেমনি জঙ্গলের গভীরে লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত এয়ারফিল্ড। এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে চোখে পড়ল হোটেল সোনার বাংলা জয়পুরের বোর্ডটি। এখান থেকে বাঁদিকে টার্ন নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাওয়া লালমাটির রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে। অবশেষে এসে পৌঁছালাম হোটেল সোনার বাংলার গেটের সামনে। গেট দিয়ে ঢুকেই সামনে রয়েছে কার পার্কিং। এখানেই গাড়িটা রেখে আমরা চেক ইনের জন্য চলে গেলাম। রিসেপশন লবিটা বেশ বড় এবং অ্যাম্পেল সিটিং স্পেস রয়েছে এখানে। চেক ইন টাইম দুপুর 1টা আর চেক আউট টাইম সকাল 11টা। আমরা যেহেতু আগে পৌঁছেছিলাম তাই আর্লি চেক ইনের সুবিধা পেয়েছিলাম, যদিও সেটা হোটেলের অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে। চেক ইন কমপ্লিট করার পরেই এই গল্ফ কার্টে করে আমরা গাড়ি থেকে লাগেজ নিয়ে এগিয়ে চললাম আমাদের রুমের দিকে। গল্ফ কার্টগুলো যে শুধুমাত্র চেক ইন আর চেক আউটের জন্যই তা নয়, এমনকি রিসোর্টের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য এই গল্ফ কার্টগুলো অ্যাভেল করতে পারেন। বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য এটা খুবই হেল্পফুল। পৌঁছে গেলাম আমাদের রুমের কাছে। আমরা নিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে সুপার ডিলাক্স রুম। এবার চট করে রুমটা দেখে নেওয়া যাক। রুমে ঢুকেই রয়েছে সামনে একটা বড় ব্যালকনি। জঙ্গলের একদম মাঝে হওয়ায় বিভিন্ন ধরনের পাখির আওয়াজ বা পোকামাকড়ের আওয়াজ পাওয়া যায়, যেটা এই জঙ্গল অ্যাম্বিয়েন্সটাকে আরো ফুলফিল করে। রুমটা যথেষ্ট বড় আর এই জঙ্গল থিমটাকে এরা পুরোটাই এমব্রেস করেছে।
রুমে ঢুকেই বাঁদিকে রয়েছে ওয়াশরুম, মিনি ফ্রিজ আর একটা ওয়ার্ড্রোব। চেক ইনের সময় দেয় এনভেলপটিতে রুমস্টের যাবতীয় ইনফরমেশন রয়েছে, চাইলে অবশ্যই পজ করে দেখে নিতে পারেন। রুমে ঢুকেই একটু ফ্রেশ হয়ে আমি আর তৃষা জায়গাটা এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়লাম। চারিদিকে সবুজের হাতছানি, জঙ্গলের মধ্যে তৈরি করা হয়েছে ঠিকই, তবে জঙ্গলটা যতটা প্রিজার্ভ করা যায় এটা চেষ্টা করেছে। চারিদিকে এত গ্রিনারি, একবার আসলে এখানে আপনি মন্ত্রমুগ্ধ হতে বাধ্য। নর্মাল রুমসগুলো ছাড়াও এখানে আপনি চাইলে ট্রি হাউস বা টেন্ট হাউসে থাকতে পারেন। এটা এদের রেস্টুরেন্ট এরিয়া, আর এর বাইরেই রয়েছে এরকম সুন্দর বসার অ্যারেঞ্জমেন্টস। এটা এদের বার কাম ক্যাফে এরিয়া, যেটার সৌন্দর্য রাতে আরো বেড়ে যায়। ক্যাফের সামনেই রয়েছে এই ডেকটি, দেখলে বুঝবেন এখানেও কিন্তু গাছগুলোকে প্রিজার্ভ করা হয়েছে। এই ক্যাফের সামনেই রয়েছে অ্যাডিশনাল কস্টে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির ব্যবস্থা। তৃষার অনেক দিনের জিপ লাইনিং করার শখটা আজকে পূর্ণ হলো। জিপ লাইনিংয়ের জন্য পার পার্সন 300 রুপিস করে লেগেছিল। জিপ লাইন ছাড়াও এখানে সাইক্লিংয়ের ব্যবস্থা ছিল। কিছুটা ঘুরে আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য। ডাইনিং স্পেসটা যথেষ্ট বড় আর খুব সুন্দরভাবে ডেকোরেটেড। তবে হ্যাঁ, প্রাইসটা একটু বেশি, আর ফুড কোয়ালিটি যে খুব আহামরি কিছু তা নয়, তবে যথেষ্ট ভালো। লাঞ্চ সেরে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। এবার দেখা মিলল সেই মস্ত বড় ট্রি হাউসটা। নেক্সট টাইম যদি কখনো আসি এখানে, এই ট্রি হাউসে থাকার ইচ্ছা রইল। চলে আসলাম এদের পুল এরিয়ায়। পুরো জায়গাটাই বেশ অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড। সামনে কিছু কৃত্রিম ঝর্ণা বানানো ছিল। পুল এরিয়ার পাশেই রয়েছে কিডস প্লে এরিয়া। এখানে ছিল একটা মাল্টিপারপাস কোর্ট, যেখানে সব ধরনের খেলাই খেলা যেতে পারে। এগিয়ে গিয়ে দেখলাম প্রতিটা গাছের পাশে এরকম হ্যামক টাইপের বানানো রয়েছে। রাত্রেবেলায় রিসর্টের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পায়। পাশে ঝিঝি পোকার ডাক আর হালকা আলো, সাথে জঙ্গলের অ্যাটমসফিয়ার, সব মিলে ব্যাপারটা একদম জমে উঠেছিল।
এই সেই বার অ্যান্ড ক্যাফে এরিয়া, যেটা রাতের আলোয় আরো সুন্দর দেখাচ্ছে। জঙ্গলের একদম মাঝামাঝিতে অবস্থিত হওয়ার জন্য এখানে কিন্তু লাইটের ব্যবহার খুব সীমিতভাবে করা হয়েছে, তবে এই সীমিত লাইটটাই এখানকার অ্যাম্বিয়েন্সকে আরো বেটার করে তুলেছে। কিছুটা হেঁটে চলে গেলাম গেমস রুমের দিকে। এখানে একটা স্পেসিয়াস গেমস রুমের পাশাপাশি রয়েছে একটা ছোট্ট জিম, যেটা রেগুলার জিম ওয়ার্কআউট করার জন্য যথেষ্ট। অনেকটা ঘোরার পরে চলে আসলাম ডিনারটা সেরে নেওয়ার জন্য। রিসর্টটি একদম জঙ্গলের মধ্যে, তাই বেশি কমপ্লেন করার জায়গা নেই, তবে খাবারের কোয়ালিটি আরেকটু বেটার হতে পারত। পরের দিন সকালে ব্রেকফাস্টের আগে আমরা আবার একটু ঘুরতে বেরিয়ে পড়লাম রিসর্টের চারিদিকে। রিসর্টের প্রতিটা জায়গায় ফটোজেনিক, বাট এই জায়গাটা আমার বিশেষ করে পছন্দ হয়েছিল। চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি, আর ব্রেকফাস্টের মেনুতে প্রচুর পরিমাণ আইটেম ছিল। ব্রেকফাস্টকে আমি দেবো 10/10। সাথে ছিল লাইভ কাউন্টার, যেখানে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো খাবার বানিয়ে নিতে পারেন। ব্রেকফাস্ট সেরে আমরা চললাম চেক আউটের জন্য। আর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের অ্যান্সার দেওয়া যাক। প্রাইসেস আমি কিন্তু খুব ফ্লাকচুয়েট হতে দেখিনি, তবে 5K থেকে স্টার্ট ধরে ওদের টপ যে রুমটা আছে, যেটা হলো প্লাঞ্চ পুলওয়ালা টেন্ট রুম, সেটা অলমোস্ট 16K পর্যন্ত যেতে দেখেছি আমি। অ্যাম্বিয়েন্সের দিক থেকে হয়তো এই সোনার বাংলা রিসর্টটা সবকটা সোনার বাংলা রিসর্টের মধ্যে বেস্ট, বাট সার্ভিসের দিক থেকে আমার হোটেল সোনার বাংলা মায়াপুর সবচেয়ে বেস্ট লেগেছে। সেটার ভিডিও আছে আমাদের চ্যানেলে, চাইলে দেখতেই পারেন। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কারণ এর পরের ভিডিওতে আমরা দেখতে চলে বিষ্ণুপুরে অবস্থিত টেরাকোটার মন্দিরগুলির অপূর্ব সৌন্দর্য।